ওকে শিক্ষার্থীবৃন্দ, আমরা এই চ্যাপ্টারের আমরা পড়ছিলাম অ্যাপ্লিকেশনস অফ তোমার এএসবি অ্যানোডিক স্ট্রিপিং ভোল্টামেট্রি। এটা আলোচনার পরে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্যাথোডিক স্ট্রিপিং ভোল্টামেট্রি। আমরা অনেকগুলো ভোল্টামেট্রির কথা তোমাদেরকে বলেছি। হ্যাঁ, ক্যাথোডিক স্ট্রিপিং ভোল্টামেট্রি আমরা দেখব এটা কাকে বলে। ক্যাথোডিক স্ট্রিপিং ভোল্টামেট্রি হলো একটি ইলেকট্রোকেমিক্যাল টেকনিক যেখানে একটি বিজারণ পটেনশিয়াল প্রয়োগ করে পরীক্ষণীয় পদার্থকে ক্যাথোডের উপর জমা করা হয়। এটা হচ্ছে ক্যাথোডিক স্ট্রিপিং ভোল্টামেট্রি। ক্যাথোডিক স্ট্রিপিং ভোল্টামেট্রির মাধ্যমে আমরা ধাতুকে ইলেকট্রোডের উপরে জমা করে থাকি। তারপর স্ট্রিপিং ধাপে সেল কারেন্টকে সময়ের ফাংশন হিসেবে পরিমাপ করি, অথবা সেল কারেন্টকে পটেনশিয়ালের ফাংশন হিসেবে আমরা পরিমাপ করে থাকি। যে পটেনশিয়ালটি আমরা মেজার করি আমাদের যে ওয়ার্কিং ইলেকট্রোড এবং রেফারেন্স ইলেকট্রোডের মধ্যে। সো শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ ক্যাথোডিক স্ট্রিপিং ভোল্টামেট্রি। হোয়াট ইজ ক্যাথোডিক স্ট্রিপিং ভোল্টামেট্রি? আমি কিন্তু তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি হোয়াট ইজ স্ট্রিপিং। স্ট্রিপিং হচ্ছে ধাতুকে মুক্তকরণ পদ্ধতি। তো মুক্ত করার আগে ধাতুকে ক্যাথোডে তোমার ডিপোজিট করতে হয়, ডিপোজিশন করতে হয়। ক্যাথোডিক স্ট্রিপিং ভোল্টামেট্রির ক্ষেত্রে আমরা কি করি, একটি বিজারণ পটেনশিয়াল প্রয়োগ করে আমাদের যে পরীক্ষণীয় পদার্থ আছে সেটাকে ক্যাথোডের উপর আমরা ডিপোজিট করি, এবং সেই ডিপোজিট ধাতুকে স্ট্রিপিং ধাপে এসে মুক্ত করি, এবং মুক্ত করার সময় যে পরিমাণ কারেন্ট উৎপন্ন হয় এবং যে পরিমাণ পটেনশিয়াল আমরা ব্যবহার করে থাকি তাদেরকে দিয়ে লেখচিত্র অঙ্কন করি, এবং লেখচিত্র অঙ্কন করে আমরা পরীক্ষণীয় পদার্থের পরিমাণ নির্ণয় করে থাকি। ক্যাথোডিক স্ট্রিপিং ভোল্টামেট্রিতে সাধারণত আমরা কি করে থাকি, আয়নিক পদার্থসমূহের পরিমাণগত বিশ্লেষণের জন্য ক্যাথোডিক স্ট্রিপিং ভোল্টামেট্রি ব্যবহার করা হয়। তোমরা জানো আয়ন সমূহকে আমরা বিজারণের মাধ্যমে ক্যাথোডের উপরে জমা করে থাকি, যে কারণে আয়নিক পদার্থগুলোকে পরিমাপ করা হয়ে থাকে এই পদ্ধতিতে। ক্যাথোডিক স্ট্রিপিং ভোল্টামেট্রিক বিশ্লেষণের প্রথম ধাপে যেটা করা হয়, যে আমাদের যে পরীক্ষণীয় পদার্থ, এটাই হচ্ছে আমাদের অ্যানালাইট। অ্যানালাইট হচ্ছে পরীক্ষণীয় পদার্থ। এই অ্যানালাইট দ্রবণে বিদ্যমান মার্কারি তড়িৎদ্বারে একটি ধনাত্মক পটেনশিয়াল প্রয়োগ করা হয়। ফলে মার্কারি তড়িৎদ্বারের পৃষ্ঠতলে একটি অদ্রবণীয় অদ্রাব্য ফিল্ম তৈরি হয়। এই ফিল্মটাকে অতঃপর একটি নেগেটিভ পটেনশিয়াল প্রয়োগ করলে এই যে ফিল্মটা তৈরি হয়েছে এই ফিল্মটি কি হয়, তখন এই ফিল্ম থেকে তোমার ধাতুগুলো বিজারিত হয়ে মুক্ত হয় এবং দ্রবণে চলে আসে। এটা আমরা বলছি যে এই পদ্ধতিতে এই পদ্ধতিতে মাইক্রো ইলেকট্রোড অবক্ষেপণ ধাপে এবং স্ট্রিপিং ধাপে যথাক্রমে অ্যানোড এবং ক্যাথোড হিসেবে কাজ করে। আমাদের যে মাইক্রো ইলেকট্রোড আমরা যে ব্যবহার করছি সেই মাইক্রো ইলেকট্রোডগুলো এখানে অবক্ষেপণ ধাপ হচ্ছে আমাদের স্ট্রিপিং ধাপ, এবং তোমার অবক্ষেপণ ধাপে এবং স্ট্রিপিং ধাপে। প্লিজ একটু মাইকটা বন্ধ করে রাখো, কে কথা বলতেছো প্লিজ। স্ট্রিপিং ধাপে এবং অ্যানোডে যথাক্রমে অ্যানোড এবং ক্যাথোড হিসেবে এটা কাজ করে থাকে। ক্যাথোডিক স্ট্রিপিং ভোল্টামেট্রি বিশ্লেষণের অবক্ষেপণ ধাপটি হচ্ছে তোমার অ্যানালাইটের প্রি কনসেন্ট্রেশন ধাপ হিসেবে ব্যবহৃত হয়। প্রি কনসেন্ট্রেশন ধাপ মানে যেটাকে আমরা তোমাদেরকে বিভিন্ন লেখচিত্রের মাধ্যমে দেখেছি ডিপোজিশন ধাপ হিসেবে দেখিয়েছি, অ্যাকুমুলেশন ধাপ হিসেবে যেটা দেখেছি সেটাই হচ্ছে প্রি কনসেন্ট্রেশন ধাপ। এখন তোমাদেরকে যে আমাদের চ্যাপ্টারের আরেকটি ভেরি গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে আমাদের কি পোলারোগ্রাফিক মেথড। পোলারোগ্রাফিক মেথডের মধ্যে প্রথমেই আমরা জেনে নিব পোলারোগ্রাফ বলতে আমরা কি বুঝি। হোয়াট ইজ পোলারোগ্রাফ, সেটা নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব। পোলারোগ্রাফ হচ্ছে, দেখো আমি এখানে ডেফিনেশনটা দিয়েছি, কোন ধাতব আয়ন যে পটেনশিয়ালে ক্যাথোডে জমা হওয়া শুরু করে সেই পটেনশিয়ালটাকে আমরা বলতেছি অবক্ষেপণ পটেনশিয়াল বা পরিন্যাস পটেনশিয়াল। আবারও বলছি, যে পটেনশিয়ালে কোনো ধাতব আয়ন তোমার দ্রবণ থেকে ক্যাথোডে জমা হওয়া শুরু করে সেই পটেনশিয়ালটাকে আমরা বলতেছি তার
অবক্ষেপণ পটেনশিয়াল বা তোমার পরিন্যাস পটেনশিয়াল। লক্ষ্য করো শব্দ দুইটা বাংলা শব্দ, তো একটু ভালো করে লক্ষ্য করতে হবে। হ্যাঁ, অবক্ষেপণ বা পরিন্যাস পটেনশিয়াল, ডিপোজিট পটেনশিয়াল। বিভিন্ন ধাতুর এই পরিন্যাস পটেনশিয়াল বিভিন্ন, কাজে এটা একটা স্পেসিফিক বৈশিষ্ট্য তার, যে সকল ধাতু একই পটেনশিয়ালে এসে জমা হয় না। যে যন্ত্রের মাধ্যমে আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন আয়নের উপস্থিতি নির্দেশের জন্য এই অবক্ষেপণ বা পটেনশিয়ালের পার্থক্য ব্যবহার করে যে চিত্র অঙ্কন করে থাকি, সেই চিত্রগুলাকে আমরা বলে থাকি পোলারোগ্রাফ। চিত্র দেখাবো তোমাদেরকে, পোলারোগ্রাফ একটু চিত্র আমি দেখাবো, পোলারোগ্রামের একটা চিত্র আমি অবশ্যই দেখাবো। তার আগে একটু দেখে নেই যে পোলারোগ্রামের ডেফিনেশনটা আমরা একটু আগে বলেছি, যে ধাতু যখন ধাতব আয়নের জমা করার জন্য যে তড়িৎ প্রবাহ হয়ে থাকে এবং যে ভোল্টেজ আমরা প্রয়োগ করে থাকি, এই তড়িৎ প্রবাহ এবং এই ভোল্টেজ বসিয়ে এক্স অক্ষ ওয়াই অক্ষে বসিয়ে যে লেখচিত্র আমরা অঙ্কন করে থাকি, সেই লেখচিত্রটার নাম হচ্ছে পোলারোগ্রাম। ঠিক আছে। আর পোলারোগ্রাম বিশ্লেষণ বা অধ্যয়ন করে বিক্রিয়ক আয়নের প্রকৃতি এবং ঘনত্ব নির্ণয়ের যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে আমরা বলছি তোমার পোলারোগ্রাফি। হৃদয় কেমন আছো? হৃদয় আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তো? জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের দোয়ায়, আল্লাহর রহমতে। হ্যাঁ, আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। তো চলো আমরা আমাদের আলোচনা কন্টিনিউ করি। তো আমরা বলছিলাম যে পোলারোগ্রাম কাকে বলে এবং পোলারোগ্রাফি কাকে বলে। পোলারোগ্রাম হচ্ছে একটা লেখচিত্র, আর পোলারোগ্রাফি হচ্ছে একটা পদ্ধতি। ঠিক আছে। তো পোলারোগ্রাম হচ্ছে আমরা কারেন্ট ভার্সাস ভোল্টেজ যে লেখচিত্র অঙ্কন করে থাকি, সেটা হচ্ছে পোলারোগ্রাম। এবং এই এই পোলারোগ্রাম অঙ্কন করার জন্য যে বিশ্লেষণ আমরা করে থাকি, সেই বিশ্লেষণীয় পদ্ধতিটাকে বলছি আমরা পোলারোগ্রাফি। এই যে দেখো এখানে একটি লেখচিত্র আমি এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো এখানে একটি আমরা আলোচনা চালিয়ে যাই। হ্যাঁ দেখো, হ্যাঁ বলবে কিছু? স্যার হ্যাঁ বলো। জি স্যার। হ্যাঁ তাহলে আমি আলোচনা, আমাদের স্যার থার্ড ইয়ারের পরীক্ষা স্যার কবে হতে? এখন আমি লেকচারটা শেষ করি, পরে স্যার আমাদের লেকচারটা শেষ করি, তারপরে আচ্ছা স্যার ঠিক আছে, অবসর টাইমে ঠিক আছে স্যার। লেকচার শেষ করে নেই। ওকে ঠিক আছে বাবা। তো চলো আমরা পোলারোগ্রাম আমি দেখাচ্ছি। দিস ইজ এ পোলারোগ্রাম, হেয়ার ইজ কারেন্ট এন্ড হেয়ার ইজ ভোল্টেজ। তোমরা দেখতে পাচ্ছ এখানে ভোল্টেজ এবং এখানে কারেন্ট প্লেস করে আমি এখানে একটা লেখচিত্র পেয়েছি। দিস ইজ পোলারোগ্রাম। তোমরা দেখতে পাচ্ছ এই যে পোলারোগ্রামটা এখানে লক্ষ্য করো, এই যে এখান থেকে এই যে এটা হচ্ছে তোমার আনুভূমিক অংশ। লক্ষ্য করো, এই যে এটা হচ্ছে আমার আনুভূমিক অংশ। এখানে কিন্তু কারেন্ট বৃদ্ধি পায় নাই, আমি ভোল্টেজ কিন্তু অ্যাপ্লাই করেছি, কিন্তু কারেন্ট উৎপন্ন হয় নাই। কিন্তু এই জায়গাটিতে আসার পরে যখনই আমি ভোল্টেজ প্রয়োগ করেছি, তখনই কিন্তু এই যে আবার কারেন্ট উৎপন্ন হওয়া শুরু করছে, যে কারেন্ট বৃদ্ধি পাচ্ছে, কারেন্টের বৃদ্ধি পাচ্ছে। এই জায়গাতে আসার পরে আবার দেখো ভোল্টেজ বাড়তেছে, কিন্তু কারেন্ট কিন্তু বাড়তেছে না। সো এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত এইটাকে আমরা বলতেছি আমাদের একটি পূর্ণ পোলারোগ্রাম তরঙ্গ। এই জায়গাটুকু, এই যে এখান থেকে এই যে ভাঙ্গা প্রথম ভাঙ্গা অংশ এবং উপরের ভাঙ্গা অংশ, এই বাঁকা অংশটুকুকে আমরা বলতেছি তোমার কি একটি পূর্ণ পোলারোগ্রাফ তরঙ্গ, পোলারোগ্রাম তরঙ্গ। এই যে এইটুকুর নাম, এইটুকু প্লিজ একটু এইটুকু চিনে রাখো, কারণ এইটার উপরে আমাদের আরো নেক্সট আলোচনা আছে। কাজেই পূর্ণ পোলারোগ্রাম তরঙ্গ এটা আমাদের চিনে রাখা দরকার আছে, কারণ এটা একটু পরে আমরা আবার ব্যবহার করব। দেখো এখানে আমি দেখেছি যে আমাদের যে পোলারোগ্রাম টেকনিক যেটা আছে, এই পোলারোগ্রাম যে লেখচিত্র আছে বা পোলারোগ্রাফি যে পদ্ধতি আছে, এটাকে আমরা দুই উদ্দেশ্যে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে তোমার কোয়ালিটেটিভ টেকনিক, কোয়ালিটেটিভ উদ্দেশ্যে আমরা ব্যবহার করতে পারি, আবার কোয়ান্টিটেটিভ উদ্দেশ্য ব্যবহার করতে পারি। কোয়ালিটেটিভ উদ্দেশ্য হচ্ছে তোমার গুণগত বিশ্লেষণ, যেটাকে আমরা বলে থাকি, আর কোয়ান্টিটেটিভ বিশ্লেষণ হচ্ছে পরিমাণগত বিশ্লেষণ। তো আমরা দুই উদ্দেশ্যেই কিন্তু এটাকে আমরা ব্যবহার করে থাকি। কিভাবে ব্যবহার করে থাকি লক্ষ্য করো। এই যে আমরা একটা তরঙ্গ পেয়েছি এখানে, এই প্রথম এই যে ভাঙ্গা, এই যে ইনফ্লেকশন, এটাকে বলতেছি আমরা ইনফ্লেকশন। ইনফ্লেকশন মানে বাঁকা অংশ।
এই ইনফ্লেকশনটা আমাদেরকে নির্দেশ করতেছে, কি নির্দেশ করতেছে জানো? আমাদেরকে নির্দেশ করতেছে আমাদের এই তোমার এই আমাদের স্যাম্পলে, হ্যাঁ, কি পরিমাণ তোমার কি পরিমাণ তোমার কি আছে এই বাঁকা অংশটার যে উচ্চতা। আমি একটু আমাদের চিত্রগুলো সরিয়ে, আমাদের এই যে মৌখের চিত্রগুলো সরিয়ে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি যে এটা কি নির্দেশ করতেছে। প্লিজ একটু দেখো, এই যে দেখো এই বাঁকা অংশটার যে উচ্চতা আছে এখান থেকে এই পর্যন্ত, এই বাঁকা অংশটার উচ্চতা নির্দেশ করতেছে আমার স্যাম্পলে কি পরিমাণ পদার্থ উপস্থিত আছে, অর্থাৎ কনসেন্ট্রেশনটাকে নির্দেশ করতেছে। এই কনসেন্ট্রেশনটা নির্দেশ করতেছে আমার কি পরিমাণ ধাতু উপস্থিত আছে, কি পরিমাণ পদার্থ উপস্থিত আছে, পরিমাণটা নির্দেশ করতেছে। কাজে এটা হচ্ছে পরিমাণগত বিশ্লেষণের দিকটা সে আমাদেরকে দিচ্ছে। আরেকটা দিচ্ছে কি, এইখানে তুমি দেখো এই যে পিকটা দিছে, এই যে এখান থেকে ওই পর্যন্ত একটা পিক সে দিছে, এইটা কিন্তু একটা নির্দিষ্ট ধাতু, এই পটেনশিয়ালে সেই পিকটা দিছে। এই যে এখানে এটা এই মানটা, তুমি এই পটেনশিয়ালের মানটা এক এক ধাতুর জন্য এক এক রকম হয়। কাজে এই পটেনশিয়ালটা দেখেও আমরা বলে দিতে পারি এখানে কোন ধাতুটা উপস্থিত আছে, অর্থাৎ কোন ধাতু উপস্থিত আছে। সোডিয়াম আছে না, পটাশিয়াম আছে না, মার্কারি আছে। সোডিয়াম পটাশিয়াম তো আমরা এই পদ্ধতিতে নির্ণয় করি না। তোমার যেমন মনে করো তোমার কে আছে, অ্যালুমিনিয়াম আছে না, মার্কারি আছে নাকি লেড আছে, হ্যাঁ, কোন ধাতুটা আছে সেইটা কিন্তু আমরা এই ভোল্টেজটা দেখে বলে দিতে পারি। এই যে এইটুকু ভোল্টেজ দেখে, এইটুকু ভোল্টেজ যেখানে যেখানে তোমার এই ভাঙ্গা অংশটা প্রথমে শুরু হয়েছে, এই জায়গাটা দেখে আমরা বলে দিতে পারি কোন ধাতুটা এখানে উপস্থিত আছে। কাজেই এইটা হচ্ছে আমাদের গুণগত বিশ্লেষণ, কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট। এটা হচ্ছে আমাদের যে কোনো এলিমেন্ট আছে কিনা, বা কোন ফাংশনাল গ্রুপটা আছে, কোন এলিমেন্টটা আছে, কোন মৌলটা এখানে উপস্থিত আছে আমার স্যাম্পলের ভিতরে, সেটা আমি বলে দিতে পারি এই ভাঙ্গা অংশটা যেখান থেকে শুরু হয়েছে এইটুকু ভোল্টেজ দেখে। আর এই ভাঙ্গা অংশটার উচ্চতা দেখে আমি বলতে পারি আমার এখানে কি পরিমাণ ধাতু উপস্থিত আছে। কাজেই আমরা বলতে পারি যে আমাদের যে পোলারোগ্রাফ ক্যান বি ইউজড ফর বোথ কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস অফ দি কম্পাউন্ড। আমাদের যৌগের পরিমাণগত এবং গুণগত উভয় প্রকার বিশ্লেষণের জন্যই আমরা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারি। আরো আছে আমাদের পোলারোগ্রাফি সম্পর্কে বক্তব্য। পোলারোগ্রাফিতে আমরা দুই ধরনের ইলেকট্রোড ব্যবহার করে থাকি, একটাকে বলে আমরা ক্ষুদ্র ইলেকট্রোড, মাইক্রো ইলেকট্রোড বলে থাকি, আরেকটাকে বলে থাকি আমরা বৃহৎ ইলেকট্রোড, হ্যাঁ, লার্জার ইলেকট্রোড বলে থাকি। তো প্রথমেই দেখো ক্ষুদ্র ইলেকট্রোডের আরো অনেকগুলো নাম আছে। এটাকে ক্ষুদ্র ইলেকট্রোড বলি, মাইক্রো ইলেকট্রোড বলি, নির্দেশক ইলেকট্রোড বলি, সক্রিয় ইলেকট্রোড বলি, হ্যাঁ, এবং আরেকটা যেটা বলছিলাম যে বৃহৎ একটা ইলেকট্রোড। এই দুই ধরনের ইলেকট্রোড আমরা পোলারোগ্রাফিতে ব্যবহার করে থাকি। ক্ষুদ্র ইলেকট্রোড সম্পর্কে আমরা এখন কিছু বর্ণনায় যাব তোমাদের সামনে। পোলারোগ্রাফিতে বহুল ব্যবহৃত ক্ষুদ্র ইলেকট্রোডটি হচ্ছে আমাদের ড্রপিং মার্কারি ইলেকট্রোড। ড্রপিং মার্কারি ইলেকট্রোড, পরন্ত পারদ বিন্দু ইলেকট্রোড বলছি এটাকে আমরা। দেখো, পরন্ত পারদ বিন্দু ইলেকট্রোড কেন আমরা ব্যবহার করি, এর কারণ হচ্ছে, এক নাম্বার কারণ হচ্ছে যখন তার পরন্ত বিন্দু, যেহেতু নামটাই দিয়েছি আমরা পরন্ত বিন্দু, এটা ড্রপ আকারে আমাদের সেলের মধ্যে আমরা ইন করে থাকি, সেই প্রতিটা ড্রপেই নতুন করে এখানে পৃষ্ঠতল তৈরি হয়ে থাকে। যেটা পৃষ্ঠতলে যেহেতু ধাতুগুলো জমা হয়, কাজেই প্রত্যেকবার যতটা ড্রপ পড়বে ততবারই নতুন পৃষ্ঠতল তৈরি হবে, এবং তত ওই সকল পৃষ্ঠতলে ধাতুগুলো জমা হতে থাকে। মার্কারি অধিকাংশ ধাতুর সাথে মার্কারি অ্যামালগাম গঠন করতে পারে, এটাও আরেকটি সুবিধা আমরা পারদ বিন্দু ইলেকট্রোড ব্যবহার করার কারণ। পরন্ত পারদ বিন্দু সমূহের ভর হতে তাদের পৃষ্ঠতল হিসাব করা যায়। পৃষ্ঠতলটা কত বড় হলো, যত বড় হবে তত বেশি ধাতুকে সে অ্যাকুমুলেট করতে পারবে তার পৃষ্ঠতলে। সো আমরা বিভিন্ন ভাবে এই পরন্ত পারদ বিন্দুর ইলেকট্রোড থেকে সুবিধা পেতে পারি, যে কারণে আমরা এই ইলেকট্রোডটিকে আমরা চুজ করেছি। দেখো, পারদে হাইড্রোজেনের অতি উচ্চ অধিবিভবের কারণে, যেটাকে আমরা বলছি ওভার পটেনশিয়াল। হোয়াট ইজ ওভার পটেনশিয়াল, এই কয়েক মিনিট পরেই তোমাদেরকে আমি জানাবো হোয়াট ইজ ওভার পটেনশিয়াল। হ্যাঁ, পারদে হাইড্রোজেনের অতি উচ্চ ওভার পটেনশিয়ালের কারণে যে সকল আয়নকে সহজে আমরা বিজারণ করতে পারি না, তাদেরকেও কিন্তু পোলারোগ্রাফিক পদ্ধতিতে আমরা
হ্যাঁ বিজারণ করে তাদের পরিমাণ সম্পর্কে ধারণা নিতে পারি। পরন্ত পারদবিন্দু তড়িৎদ্বারে কোনো নিষ্ক্রিয়তা থাকে না বা কোনো বিষম প্রভাব সংঘটিত হয় না, যে কারণে আমরা পরন্ত পারদবিন্দু ইলেকট্রোডটাকে চুজ করে থাকি অধিক মাত্রায়। এখানে আমি তোমাদেরকে একটু জানাবো যে ওভার পটেনশিয়াল সম্পর্কে। আমি বলছিলাম যে তোমাদেরকে আমরা জানাবো ওভার পটেনশিয়াল। তোমরা জানো আমাদের যে সারফেস আছে, এই সারফেসে তোমার এটা হচ্ছে নেগেটিভ চার্জ এবং এখানে জমা হয় পজিটিভ চার্জ। লক্ষ্য করো, নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, এইখানে কিন্তু একটা ভোল্টেজ সৃষ্টি হয়। এই ভোল্টেজটার এই ভোল্টেজটা ছাড়াও লক্ষ্য করো এখানে অতিরিক্ত কিছু, এই যে পজিটিভ নেগেটিভ, এখানে কিন্তু দুইটা অতিরিক্ত পজিটিভ চার্জ আছে। দ্যাট মিনস এখানে এক্সেস পজিটিভ চার্জ আছে। এই এক্সেস পজিটিভ চার্জের কারণেও একটা ভোল্টেজের সৃষ্টি হয়ে থাকে। আবার এখানে দেখো এই আয়নগুলো কিন্তু ডিফিউশন হয়ে যাচ্ছে। এই ডিফিউশন কারেন্টের কারণেও একটা ভোল্টেজ সৃষ্টি হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অতিরিক্ত কিছু ভোল্টেজ সৃষ্টি হচ্ছে, যে কারণে আমরা কারেন্টটাকে ঠিক মতো পাচ্ছি না। তো এখানে আমাদেরকে একটা অতিরিক্ত কি করতে হয়, অতিরিক্ত তোমার ভোল্টেজ প্রয়োগ করতে হয়। এই যে আমি ওভার পটেনশিয়ালের যে সংজ্ঞাটা আমি এখানে দিয়েছি, সেটা হচ্ছে দি এক্সট্রা পটেনশিয়াল which must be applied to an electrode to initiate the electrode reaction in an electrochemical cell. বাংলাটা আমি বলতেছি, একটা তড়িৎ রাসায়নিক কোষে ইলেকট্রোড বিক্রিয়াকে শুরু করার জন্য যে অতিরিক্ত ভোল্টেজ অবশ্যই প্রয়োগ করতে হয়, সেটাই হচ্ছে ওভার পটেনশিয়াল। শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু এই চিত্রটি আমি ইন্টারনেট থেকে কালেকশন করেছি তোমাদের জন্য, আমার লেকচারের সুবিধার জন্য। সো আমি এটাকে লার্নিং পারপাসে ব্যবহার করছি, অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করছি না। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে ভ্যালুটা, এইটা আমার থিওরিগত ভ্যালু। এই যে এই ভ্যালুটা, এটা হচ্ছে আমার থিওরিগত লাইন, কিন্তু অ্যাকচুয়ালি আমি পটেনশিয়াল কতটুকু হচ্ছে আমার দেখো, এই যে এইটুকু, আমি এইটুকু পটেনশিয়াল আমি দিচ্ছি, এবং এইদিকে কিন্তু আমার কারেন্ট আছে, এদিকে এই লাইনে কিন্তু আমি কারেন্ট প্রয়োগ করেছি। সো তোমরা দেখতে পাচ্ছ এই দুটার মধ্যে যে গ্যাপ আছে, এই গ্যাপটা আমাকে পূরণ করে দিতে হয়। এই পূরণ করার জন্য আমাকে এক্সেস ভোল্টেজ প্রয়োগ করতে হয়। ওই এক্সট্রা ভোল্টেজটাই হচ্ছে আমার ওভার পটেনশিয়াল। সো এই চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ। আরো একটি চিত্র আছে ওভার পটেনশিয়ালে, আমি একটি ডেফিনেশন এখানে আরো একটি ডেফিনেশন কালেক্ট করেছি। when the cell reaction producing current, যখন সেলের ভিতরে কারেন্ট উৎপন্ন হতে থাকে, তখন ইলেকট্রোড পটেনশিয়াল চেঞ্জেস ফ্রম ইটস জিরো কারেন্ট ভ্যালু। কারেন্ট জিরো থাকা অবস্থায় যে পরিমাণ পটেনশিয়াল থাকার কথা লক্ষ্য করা গেছে, যখন কারেন্ট তৈরি হইতে থাকে তখন এই ভোল্টেজের মানটা পরিবর্তন হয়ে যায়, নতুন একটি ভ্যালু হয়, সেটাকে আমি বলছি ই ড্যাশ। সো ডিফারেন্স বিটুইন ই অ্যান্ড ই ড্যাশ ইজ দ্য ইলেকট্রোডস ওভার পটেনশিয়াল। লক্ষ্য করো, এইটা হচ্ছে কারেন্ট যখন জিরো অবস্থায় আছে তখন যে ভোল্টেজ, আর কারেন্ট যখন তৈরি হচ্ছে তখন যে ভোল্টেজ, এই দুইটার মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটাই হচ্ছে আমাদের ওভার পটেনশিয়াল। আরেকটি চিত্র তোমার ওভার পটেনশিয়ালে দেখতে পাবে। এখানে লক্ষ্য করো, আমি বলছি যে আয়নগুলো, অতিরিক্ত যে আয়ন আছে, এই আয়নগুলো তোমার এক সময় কি হয়, ট্রান্সফার হয়, ডিফিউশন হয়, বিভিন্ন ছড়িয়ে পড়ে দ্রবণের মাধ্যমে, চার্জ ট্রান্সফার হয়। তারপরে তোমার চার্জ ট্রান্সফারের জন্য থার্মোডাইনামিক্স জড়িত আছে। তারপরে তোমার ওহমিক ফোর্স, কুলম্বিক ফোর্স আছে, সেখানে ওহমিক কারেন্ট সেখানে সৃষ্টি হয়, ফলে আবার কনসেন্ট্রেশন পটেনশিয়াল সেখানে সৃষ্টি হয়। তো অনেকগুলো ফ্যাক্টর এর মধ্যে জড়িত আছে, যার মধ্যে নামগুলো হচ্ছে তোমার থার্মোডাইনামিক ওভার পটেনশিয়াল আছে, চার্জ ট্রান্সফার ওভার পটেনশিয়াল আছে, ওহমিক ওভার পটেনশিয়াল আছে, কনসেন্ট্রেশন ওভার পটেনশিয়াল আছে। এবং তুমি লক্ষ্য করো, এই যে আমি যে বলছিলাম যে থিওরিটিক্যাল ভ্যালু এবং আমার যে অ্যাকচুয়াল ভ্যালু, এই দুইটার মধ্যে যে গ্যাপ, এই যে দুইটার মধ্যে গ্যাপ, থিওরিটিক্যাল ভ্যালু, থিওরিটিক্যাল পটেনশিয়াল এবং হচ্ছে অ্যাকচুয়াল পটেনশিয়াল, এই দুইটার মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটাই হচ্ছে আমার ওভার পটেনশিয়াল নির্দেশ করতেছে একটা ইলেকট্রোডের, বিশেষ করে ক্যাথোডের ক্ষেত্রে এই ঘটনাটি করতেছে। এই জন্য ক্যাথোড অপারেটিং পটেনশিয়াল এখানে আমরা দিয়েছি। সো শিক্ষার্থীবৃন্দ, তোমরা, আমি আশা করি ওভার পটেনশিয়াল জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। আবার আমরা পোলারোগ্রাফিতে ফেরত যাব। পোলারোগ্রাফি নিয়ে আমরা আলোচনা করছিলাম। পোলারোগ্রাফির
ক্ষুদ্র ইলেকট্রোড সম্পর্কে, মাইক্রো ইলেকট্রোড সম্পর্কে তোমাদেরকে আমি বলেছি। এখন আমরা আলোচনা করব এর বৃহৎ ইলেকট্রোড নিয়ে আলোচনা করব। চলো বৃহৎ ইলেকট্রোড নিয়ে আলোচনা করি। সাধারণত আমরা যে পোলারোগ্রাফিক যে পাত্রটা ব্যবহার করি, সেই পাত্রের তলদেশে আমরা কি করি, বেশ পরিমাণ মার্কারি রেখে তাকে বৃহৎ তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করি। বৃহৎ তড়িৎদ্বারের পৃষ্ঠতল ক্ষুদ্র তড়িৎদ্বার অপেক্ষা অনেক বড় হয় তা অপোলারিত অবস্থায় থাকে। কোষের তলদেশে সঞ্চিত মার্কারি স্তর অ্যানোড হিসেবে কাজ করে, আমরা চিত্রের মধ্যে দেখেছি। এখন আমরা পোলারোগ্রাফির যে তোমার ইনস্ট্রুমেন্টেশন আছে, এটার যে যন্ত্র আছে, যন্ত্রটার বর্ণনার মধ্যে তোমাদেরকে নিয়ে যাব। তোমরা এখন দেখতে পাবা। তো চলো আমরা দেখতে পাচ্ছি তোমরা অনেকেই আসো, আলোচনা অংশগ্রহণ করতেছো। তো চলো আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আলোচনা। পোলারোগ্রাফি ইনস্ট্রুমেন্টেশন, এর মধ্যে যন্ত্রটা কিভাবে আমরা কাজ করব সেই যন্ত্রটার মধ্যে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি। পোলারোগ্রাফিতে যে দুটি ইলেকট্রোড আমাদের থাকে, আমি বলছি একটা হচ্ছে ক্ষুদ্র ইলেকট্রোড এবং আরেকটা হচ্ছে তোমার বৃহৎ ইলেকট্রোড। এই দুইটা ইলেকট্রোড আমাদের আছে। তার মধ্যে দুইটা ইলেকট্রোডের মধ্যে একটি হলো কৈশিক কাঁচ নল থেকে পরন্ত পারদ বিন্দু ইলেকট্রোড, যেটাকে আমরা তোমার মাইক্রো ইলেকট্রোড হিসেবে ব্যবহার করে থাকি, এবং অন্য তড়িৎদ্বারটি হচ্ছে সেলের তলদেশে সঞ্চিত মার্কারি। একটু আগে তোমাদেরকে বলছি যে একটা বৃহৎ ইলেকট্রোড এবং আরেকটি হচ্ছে আমাদের ক্ষুদ্র ইলেকট্রোড থাকে। এই দুইটি ইলেকট্রোড আমরা ব্যবহার করে থাকি পোলারোগ্রাফিতে। বিজারণ ঘটনা অধ্যয়নকালে বিন্দুপাতি মার্কারিকে ক্যাথোড এবং সঞ্চিত মার্কারিকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আমরা একটা যন্ত্র যদি তোমাদেরকে দেখাই, তোমরা দেখো এখানে প্লিজ, কারো এখান থেকে শব্দ হচ্ছে, প্লিজ শব্দটা একটু, মাইকটা বন্ধ করে রাখো। মাহমুদুল হাসান, শব্দ মাইক বন্ধ করে রাখো। দিস ইজ পোলারোগ্রাফি অ্যাপারেটাস। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি এখানে এই যে এখানে মার্কারি রেখেছি, এইখানে মার্কারির কাছে এই মার্কারিটা অ্যানোড হিসেবে কাজ করবে, এবং এইটা হচ্ছে আমার ড্রপিং মার্কারি ইলেকট্রোড। এইখান থেকে এই যে ক্যাপিলারির মাধ্যমে বিন্দু আকারে আমরা মার্কারিকে এই দ্রবণের মধ্যে ড্রপ করে থাকি, এবং এই দিকে এটাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করছি, এবং অ্যানোড হিসেবে যে এখানে আমরা মার্কারি তলদেশে জমা করে রাখছি সেটাকে ব্যবহার করতেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে আমরা এই যে এই জায়গাটি এখানে কি ইন করতেছি, সেটা হচ্ছে অক্সিজেন ফ্রি নাইট্রোজেন গ্যাস। অক্সিজেন ফ্রি নাইট্রোজেন গ্যাস আমরা এখানে এন্ট্রি দিচ্ছি, এবং এটা কিন্তু আবার এই দিক দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। অর্থাৎ এখানে অক্সিজেন ফ্রি করাই মূলত এর উদ্দেশ্য। তো যন্ত্রটি তোমরা দেখলা, দিস ইজ এ পোলারোগ্রাফিক ইনস্ট্রুমেন্ট। তো চলো সামনের দিকে আমরা এগিয়ে যাই। এটা একটা ডায়াগ্রাম। আমরা যে ইলেকট্রোড গুলোর কথা বলছি, যে মার্কারি ইলেকট্রোড, আমরা বিভিন্ন ধরনের মার্কারি ইলেকট্রোড ব্যবহার করে থাকি। এখানে 3 ধরনের মার্কারি ইলেকট্রোডের কথা আমি বলেছি। দেখো, আমরা সাধারণত মার্কারিকে ওয়াকিং ইলেকট্রোড হিসেবে ব্যবহার করছি, মাইক্রো ইলেকট্রোড হিসেবে, যেহেতু কারণ হচ্ছে মার্কারি একটা লিকুইড, এটাকে আমরা ব্যবহার করতে পারি। এটাকে ড্রপ আকারে, ড্রপ সাসপেন্ডেড হিসাবে আমরা একটা ক্যাপিলারি টিউবের মাধ্যমে ফেলতে পারি। আমি দেখাবো একটা মার্কারি ড্রপ, তোমাদেরকে আমি দেখাবো চিত্রের মাধ্যমে। তো 3 ধরনের মার্কারি ইলেকট্রোড আছে। একটা হচ্ছে হ্যাঙ্গিং মার্কারি ড্রপ ইলেকট্রোড, এটাকে HMDE বলছি। হ্যাঁ, আরেকটা হচ্ছে তোমার ড্রপিং মার্কারি ইলেকট্রোড, সেটা হচ্ছে DME, এবং আরেকটা মার্কারি ইলেকট্রোড আছে সেটা হচ্ছে তোমার DMSE। তো আমরা বিভিন্ন ধরনের মার্কারি ইলেকট্রোড আমরা এখানে ব্যবহার করছি, তোমরা দেখতে পাচ্ছ। সো মার্কারি ইলেকট্রোডের বর্ণনা করে আমরা চলে যাব। তোমার মার্কারি একটা ড্রপ দেখাবো তোমাকে। এই যে দেখো, একটা মার্কারি ড্রপ এখানে আছে। ইট ইজ অলসো কালেক্টেড ফ্রম ইন্টারনেট। হ্যাঁ, এটা একটা মার্কারি ড্রপ। এইরকম ক্যাপিলারির মাধ্যমে ড্রপ আকারে মার্কারিকে আমাদের মাইক্রো ইলেকট্রোডে আমরা ব্যবহার করে থাকি। সো আবারও আমরা একটি যেটা বলছিলাম যে আমাদের যে পাত্রের যে তলদেশে, পাত্রের যে নিচের দিকে যে সঞ্চিত মার্কারি থাকে, সেটা কিন্তু আমাদের অ্যানোড হিসেবে কাজ করে, এবং উপরে আমরা যে পরীক্ষণীয় দ্রবণ রাখি তার ভিতরে দিয়ে আমরা অক্সিজেন মুক্ত নাইট্রোজেন গ্যাস অথবা অক্সিজেন গ্যাস প্রবাহিত করে থাকি। কাচের কোষের তলদেশের ভিতর দিয়ে প্লাটিনাম তার সিল করে নিচের পারদ স্তরের সাথে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়ে থাকে। বৈদ্যুতিক চাপ এবং বিদ্যুৎ চাপ
বিদ্যুৎ প্রবাহ মাপার জন্য একটি ভোল্টামিটার এবং একটি গ্যালভানোমিটার সংযুক্ত করে রাখা হয়। আরও আমরা বর্ণনা দিব, পোলারোগ্রাফিক ইনস্ট্রুমেন্টেশনের আরও বর্ণনা রয়ে গেছে। বর্তনীতে একটি শান্ট যুক্ত গ্যালভানোমিটার, তোমরা নিশ্চয়ই ফিজিক্সে পড়েছো শান্ট কাকে বলে। শান্ট যুক্ত গ্যালভানোমিটার এবং চলমান সংযোগ যুক্ত পটেনশিওমিটার একটি তার থাকে। হ্যাঁ, গ্যালভানোমিটারের তড়িৎ প্রবাহের মাত্রা পরিমাপ করা হয়ে থাকে এবং চলমান সংযোগটিকে পটেনশিওমিটারের তারের উপর অবস্থান পরিবর্তন করে প্রযুক্ত ভোল্টেজের পরিবর্তন করা হয়ে থাকে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা পোলারোগ্রাফিক ইনস্ট্রুমেন্টেশন নিয়ে কথা বলছি। পরীক্ষাকালে প্রযুক্ত পটেনশিয়ালের মান ধীরে ধীরে বাড়ানো হয় এবং প্রতিটি পটেনশিয়ালের জন্য সেলের মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হয় সেটাকে পরিমাপ করা হয়ে থাকে। কোনো একটি নির্দিষ্ট পটেনশিয়ালে দ্রবণে অবস্থিত কোনো একটি ধাতব আয়ন ক্যাথোডে পরিণত হয়। কনসেন্ট্রেশন পোলারাইজেশনের জন্য তড়িৎ প্রবাহের মান সামান্য বৃদ্ধির পর এটা থেমে যায়। যে হারে পরিণত যোগ্য ধাতব আয়ন মার্কারি বিন্দুর কাছে পৌঁছায় তার উপর তড়িৎ প্রবাহের মান নির্ভর করে থাকে। ভোল্টেজ যদি আমরা আরো বৃদ্ধি করতে থাকি, তারপর দেখা যায় দ্বিতীয় ধাতব আয়নের পরিণত পটেনশিয়ালের মান সমান হয় এবং তখন পুনরায় তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি পেতে থাকে। আমি লেখচিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখাবো বিষয়টি। চিত্রে বক্ররেখার একটি অনুভূমিক অংশ যে স্থানে শেষ হয়েছে সেখান থেকে অনুভূমিক অংশ শুরুর স্থান পর্যন্ত একটি পূর্ণ পোলারোগ্রাফিক তরঙ্গ। আমি একটু আগে মুখে মুখে তোমাদেরকে বলেছিলাম, এবং সেই তরঙ্গের অর্ধেক পটেনশিয়ালকে আমরা বলে থাকি অর্ধ তরঙ্গ পটেনশিয়াল। আমি চিত্র আকারে তোমাদেরকে জিনিসটা দেখাচ্ছি। দেখো এখানে যে কথাটি আমি বলছিলাম, এই যে অনুভূমিক অংশটি যেখানে শেষ হয়েছে এবং আরেকটি অনুভূমিক অংশ যেখানে শুরু হয়েছে, এই দুইয়ের মধ্যবর্তী অংশটাকে আমরা বলতেছি একটি পূর্ণ পোলারোগ্রাফিক তরঙ্গ। এই পূর্ণ পোলারোগ্রাফিক তরঙ্গের যে অর্ধেক পটেনশিয়াল, এই অর্ধেক পটেনশিয়ালকে আমরা বলতেছি অর্ধ তরঙ্গ পটেনশিয়াল। অর্ধ তরঙ্গ পটেনশিয়াল নিয়ে এখন তোমাদের সাথে আমি আলোচনা করব। অর্ধ তরঙ্গ পটেনশিয়াল আমরা কাকে বলবো? দেখো, পোলারোগ্রাফিতে যে পটেনশিয়াল প্রয়োগ করলে বিদ্যুৎ প্রবাহের মান প্রান্তীয় বিদ্যুৎ প্রবাহের অর্ধেক হয় তাকে তরঙ্গ পটেনশিয়াল বলে। আমি চিত্রটি আবার তোমাদের কাছে নিয়ে আসতেছি, আমি আবার একটু দেখিয়ে দিতে চাই। এই যে কারেন্ট, এইটাকে বলতেছি আমরা প্রান্তিক বিদ্যুৎ প্রবাহ, লিমিটিং কারেন্ট। এই যে লিমিটিং কারেন্ট কতটুকু? এইখান থেকে তুমি টানতে থাকো, এইটুকু হচ্ছে পুরোটা লিমিটিং কারেন্ট। এই লিমিটিং কারেন্টের অর্ধেক পরিমাণ কারেন্ট যে ভোল্টেজে পাওয়া যায়, এই লিমিটিং কারেন্টের এইটা হচ্ছে পুরোটা লিমিটিং কারেন্ট। এই লিমিটিং কারেন্টের অর্ধেক পরিমাণ কারেন্ট যে ভোল্টেজে পাওয়া যাচ্ছে সেই ভোল্টেজটা হচ্ছে এই জায়গাটুকু, এবং এইখান থেকে এইটুকু হচ্ছে পুরোটা তার অর্ধ তরঙ্গ পটেনশিয়াল। আমি আবার সামনের দিকে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। অর্ধ তরঙ্গ পটেনশিয়ালের যে কথাটি বলছিলাম, দেখো এখানে চিত্রটি আছে আমার এখানে। দিস ইজ লিমিটিং কারেন্ট। এই যে দেখো এইটুকু লিমিটিং কারেন্ট। এই লিমিটিং কারেন্টের অর্ধেক চলে আসো, অর্ধেক পেতে যে ভোল্টেজ আমাকে প্রয়োগ করতে হচ্ছে সেই ভোল্টেজটাই হচ্ছে আমাকে হাফ ওয়েভ পটেনশিয়াল বা অর্ধ তরঙ্গ পটেনশিয়াল। নিশ্চয়ই আশা করি তোমরা বুঝতে পেরেছো এই চিত্রটি দেখে। চিত্রের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি হোয়াট ইজ হাফ ওয়েভ পটেনশিয়াল। ডেফিনিশনও এখানে আছে, তোমরা দেখতে পেয়েছো নিশ্চয়ই আশা করি। চলো, হাফ ওয়েভ পটেনশিয়ালের আমরা আরো দু একটি কথাবার্তা আমরা এখানে রয়ে গেছে। অর্ধ তরঙ্গ পটেনশিয়াল পরীক্ষায় ধাতব আয়নের প্রকৃতির উপর নির্ভর করে বলে বিভিন্ন ধাতব আয়নের অর্ধ তরঙ্গ পটেনশিয়াল বিভিন্ন হয়ে থাকে। কাজেই অর্ধ তরঙ্গ পটেনশিয়াল একটি ধাতুর একটি স্পেসিফিক বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য দেখে ধাতুটাকে আমরা শনাক্তকরণ করতে পারি। সুতরাং পোলারোগ্রাফিক প্রক্রিয়ায় ই হাফ নির্ণয় করে ধাতব আয়নকে সহজেই চেনা যায়। তাছাড়া কোনো বিক্রিয়ার প্রকৃতি সম্পর্কেও ই হাফ গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে থাকে। তো শিক্ষার্থীবৃন্দ, অর্ধ পটেনশিয়াল সম্পর্কে তোমাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যদি কোনো ক্ষেত্রে, কোনো বিক্রিয়ার ক্ষেত্রে ই হাফ এবং পূর্ণ তরঙ্গের যে পটেনশিয়াল সেটা যদি সমান হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে এই বিক্রিয়াটি একটি উভমুখী বিক্রিয়া। এখানে ইলেকট্রনের স্থানান্তর খুব দ্রুত সংঘটিত হয়ে থাকে। আবার যদি এই ঘটনা ঘটে, প্লিজ, আবার যদি তোমার এই ঘটনা ঘটে যে ই হাফের মানটা বেশি হচ্ছে, তাহলে বুঝতে হবে যে বিক্রিয়াটি
একমুখী বিক্রিয়া। তাহলে এই দুটি ঘটনা আমরা এখানে অবজার্ভ করব। যদি ই হাফ আমার ই এর সমান হয়ে যায়, অর্থাৎ পূর্ণ তরঙ্গের যে পটেনশিয়াল এবং অর্ধ তরঙ্গের পটেনশিয়াল যদি সমান হয়ে যায়, তাহলে আমি বুঝবো যে এই বিক্রিয়াটি একটি উভমুখী বিক্রিয়া এবং বিক্রিয়াটি খুব দ্রুত সংগঠিত হচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমি ধরে নিব যে এখানে ইলেকট্রন ভেরি ফাস্ট ট্রান্সফার হয়ে যাচ্ছে এখানে। আবার যদি এই ঘটনাটি এরকম হয় যে ই হাফ ইজ গ্রেটার দেন ই, অর্থাৎ পূর্ণ তরঙ্গ পটেনশিয়ালের চেয়ে আমার অর্ধ তরঙ্গ পটেনশিয়ালে বেশি হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে এই বিক্রিয়া শুধু একমুখী বিক্রিয়া। এখানে ইলেকট্রন স্থানান্তর এত দ্রুত ঘটে যে আমার হাফ রিঅ্যাকশন ঘটাইতে আমার ভোল্টেজের পরিমাণ অনেক বেশি হয়ে যায়। সো এই দুটি শর্ত আমরা এখানে দেখলাম। তারপরে দেখো, আমরা এই যে পোলারোগ্রাফিতে বিভিন্ন ধরনের কারেন্ট ব্যবহার করে থাকি। এই কারেন্টের বর্ণনাগুলো তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে এসে থাকে। প্রথমে যেটা আছে কন্ডেন্সার কারেন্ট নামে পরিচিত বা ধারক প্রবাহ। যখন কোনো ধাতুকে কোনো দ্রবণে নিমজ্জিত করা হয়, তখন তা ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের যে দ্বৈত স্তর সৃষ্টি হয়, সেই দ্বৈত স্তর দ্বারা পরিবেষ্টিত হয়ে যায়। দ্রবণের মধ্যে ক্রমাগত পারদ বিন্দু পড়ার সময় উহাতে এ ধরনের দ্বৈত স্তর সৃষ্টি হয়, যা কন্ডেন্সারের ন্যায় কাজ করে। এই অবস্থায় ধাতুর উপর যে ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, সেই কারণে যে কারেন্ট সৃষ্টি হয়, সেই কারেন্টটাকে আমরা বলতেছি কন্ডেন্সার কারেন্ট। কন্ডেন্সার কারেন্ট তোমরা অবশ্যই দেখতে পেরেছো। তারপরে আরেকটি কারেন্ট আছে তোমাদের, এটার নাম হচ্ছে ফ্যারাডেস কারেন্ট। বিভিন্ন অপদ্রব্যের উপস্থিতির কারণে যে কারেন্টটা সৃষ্টি হয়ে থাকে, সেটাকে আমরা বলতেছি ফ্যারাডেস কারেন্ট। সো কন্ডেন্সার কারেন্ট এবং ফ্যারাডেস কারেন্ট তোমার মিলিয়েই কিন্তু অ্যানোডিক কারেন্ট এবং ক্যাথোডিক কারেন্ট হয়। রেসিডিউয়াল কারেন্ট নামে আরেকটি কারেন্ট আছে। বৃহৎ পরিমাণের যে কন্ডেন্সার সৃষ্টি হয়, যে কন্ডেন্সার কারেন্ট সৃষ্টি হয়, এবং ক্ষুদ্র পরিমাণের যে তোমার ফ্যারাডেস কারেন্ট সৃষ্টি হয়, এই দুটা মিলিতভাবে তৈরি করে তোমার রেসিডিউয়াল কারেন্ট। রেসিডিউয়াল কারেন্টের আরেকটা বাংলা ব্যবহার করা হয় কি, অবশিষ্ট কারেন্ট। তো আমরা এই পর্যন্ত তিন ধরনের কারেন্টের নাম শুনলাম। একটা হচ্ছে কন্ডেন্সার কারেন্ট, ফ্যারাডেস কারেন্ট এন্ড রেসিডিউয়াল কারেন্ট। তো চলো আরো কিছু শব্দ আমাদের হাতে রয়ে গেছে। সেটা হচ্ছে কি, মাইগ্রেশন কারেন্ট, এটা আমাদের হাতে রয়ে গেছে। ডিফিউসিভ ফোর্সের কারণে দ্রবণের ভেতর থেকে ক্যাটায়ন সমূহ ক্যাথোডের দিকে অভিগ্রমণের ফলে সৃষ্ট কারেন্টকে মাইগ্রেশন কারেন্ট বলে। শব্দগুলো খুব একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে। ডিফিউসিভ ফোর্সের কারণে দ্রবণের ভেতর থেকে ক্যাটায়ন সমূহ ক্যাথোডের দিকে যখন অভিগ্রমণ করতে থাকে, আসতে থাকে, তখন যে কারেন্টের সৃষ্টি হয় অ্যাপ্লাইড ভোল্টেজের কারণে, সেই কারেন্টটাকে আমরা বলতেছি মাইগ্রেশন কারেন্ট। এটা হেইরফস্কি 1934 সালে আবিষ্কার করেন, এবং সেটা তিনি দেখান যে একটি নিষ্ক্রিয় সাহায্যকারী তড়িৎ বিশ্লেষের প্রচুর পরিমাণে যদি মাধ্যমে যুক্ত করা হয়, তাহলে এই যে মাইগ্রেশন কারেন্টকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া যায়। সেখানে তোমার পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট ইত্যাদিকে ব্যবহার করা হয়ে থাকে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা করতেছি ডিফারেন্ট টাইপস অফ কারেন্ট ইন পোলারোগ্রাফি। এখন আমরা আলোচনা করব ডিফিউশন কারেন্ট। লক্ষ্য করো, ডিফিউশন কারেন্ট বা এটাকে আমরা বলতেছি ব্যাপন কারেন্ট বা প্রতিসরণ কারেন্ট, পরীক্ষাধীন নমুনার ভিতরে তড়িৎ রাসায়নিকভাবে বিজারণযোগ্য আয়ন সমূহের ক্যাথোডের পৃষ্ঠতলে ব্যাপনের কারণে সৃষ্ট কারেন্টকে ডিফিউশন কারেন্ট বলা হয়ে থাকে। ডিফিউশন কারেন্টের ডেফিনেশন দিয়ে তোমরা দেখতে পাচ্ছ, পরীক্ষাধীন দ্রবণের ভেতরে তড়িৎ রাসায়নিকভাবে বিজারণযোগ্য আয়ন সমূহের ক্যাথোডের পৃষ্ঠতলে ব্যাপনের কারণে যে প্রবাহ সৃষ্টি হয়, সেই প্রবাহটাকে, কারেন্টটাকে আমরা বলতেছি ডিফিউশন কারেন্ট। অতিরিক্ত নিষ্ক্রিয় তড়িৎ পরিবাহীর উপস্থিতিতে বিজারণযোগ্য আয়নের উপর বৈদ্যুতিক বল কমে যেতে পারে। ডিফিউশন কারেন্ট সম্পর্কে আমরা আরো কিছু কথা বলবো, কেননা সাহায্যকারী লবণের আয়ন সমূহ প্রায় সম্পূর্ণরূপে বিদ্যুৎ পরিবহন করে ফেলে। তখন দেখা যায় কি যে আমার দ্রবণে যে আয়নগুলো থাকে, তারা বিদ্যুৎ পরিবহন করার সুযোগ পায় না। মূল দ্রবণ এবং তড়িৎ দ্বারের মধ্যে বিরাজমান যে বিভব পার্থক্য, তড়িৎ দ্বার নিকটবর্তী অংশে সেটা সংকুচিত হয়ে আসে, কমে আসে। এই যে সর্বোচ্চ মানের বা প্রান্তিক প্রবাহ পাওয়া যায়, তাই মূলত ডিফিউশন কারেন্ট। তোমরা ডিফিউশন কারেন্ট আমি দেখেছি লিমিটিং কারেন্টের সৃষ্টি করতে
এই লিমিটিং কারেন্টের উচ্চতা থেকে এবং প্রান্ত দেশের চূড়া পর্যন্ত যে কারেন্ট সেটাই কিন্তু আমাদের ডিফিউশন কারেন্ট। এখানে দেখতে পাচ্ছ তোমার দিস ইজ লিমিটিং কারেন্ট, এবং এই লিমিটিং কারেন্ট থেকে আমি নিচের দিকে যদি নামতে থাকি তাহলে এইটুকু হচ্ছে আমাদের ডিফিউশন কারেন্ট। তো আশা করি তোমরা ডিফিউশন কারেন্টের জিনিসটি দেখতে পেয়েছো। তারপরে এই ডিফিউশন কারেন্টকে প্রভাবিত করতে পারে কি কি ফ্যাক্টর? ঘনমাত্রা, দ্রবণের ঘনমাত্রা আমাদের যে ডিফিউশন কারেন্টকে প্রভাবিত করতে পারে। দ্রবণের যে টেম্পারেচার আছে সেটাও আমাদের ডিফিউশন কারেন্টকে প্রভাবিত করতে পারে এবং ডাইরেক্টলি প্রপোর্শনাল লক্ষ্য করা গেছে এটা। ভিসকসিটি অফ দি মিডিয়াম, ভিসকাস মিডিয়ামের উপরে আমাদের এই ডিফিউশন কারেন্ট ভেরি করে থাকে। ক্যাপিলারি ক্যারেক্টারিস্টিক্স, ক্যাপিলারির যে সাইজ আছে, তারপরে কয়টা ড্রপ সে ফেলতে পারতেছে তার উপরও এটা নির্ভর করতেছে। তো আরো একটা প্রেজেন্স অফ ম্যাক্সিমাম সাপ্রেসর্স, এটা ম্যাক্সিমাম সাপ্রেসর্স লাইক জিলেটিন, ডাইস্টাফস এন্ড সারফেক্টেন্টস উইল অলসো এফেক্ট দ্য ডিফিউশন কারেন্ট। সো শিক্ষার্থীবৃন্দ, আমরা যে বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি সেটা হচ্ছে ডিফিউশন কারেন্ট কোন কোন বিষয় দ্বারা প্রভাবিত হতে পারে। কোন কোন বিষয় দ্বারা প্রভাবিত হতে পারে আমরা আবার একটু নজর দেই এই বিষয়গুলোর উপরে। সেটা হচ্ছে কি কনসেন্ট্রেশন অফ দি ইলেকট্রো রিডিউসিবল আয়ন্স, যে আমাদের যে তড়িৎ রাসায়নিকভাবে বিজারণযোগ্য যে আয়নগুলো থাকে সেই আয়নগুলোর ঘনমাত্রার উপরেও আমাদের ডিফিউশন কারেন্ট নির্ভর করতেছে। দ্রবণের তাপমাত্রার উপরে নির্ভর করে, তারপরে আমাদের যে মিডিয়াম ব্যবহার করছি, যে সলভেন্ট ইউজ করছি, সেই সলভেন্টের ভিসকসিটির উপরেও আমাদের ডিফিউশন কারেন্ট নির্ভর করছে। সো ক্যাপিলারি ক্যারেক্টারিস্টিক্স, the bore size of the capillary, drop time in seconds and the presence of the mercury will all affect the diffusion current. এই বিষয়গুলোর উপরে ডিফিউশন কারেন্ট নির্ভর করতেছে। তো শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সাথে আবার একটু বিদায় নিব, আবার তোমাদের সাথে কয়েক মিনিট পরে আমি ফিরে আসব। আশা করি সে পর্যন্ত তোমরা আমার সাথেই থাকবা। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করবা। শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা করছিলাম যে সকল বিষয় তোমার ডিফিউশন কারেন্টকে এফেক্ট করতে পারে, প্রভাবিত করতে পারে ডিফিউশন কারেন্টকে। গত ভিডিওতে আমি এটা আলোচনা করলাম। এখন তোমাদের সাথে আমি আলোচনা করব। আবার তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। ডিফারেন্ট টাইপস অফ কারেন্ট, আরো যে কারেন্টের কথা বলছিলাম যে আরো একটা কারেন্ট আমাদের রয়ে গেছে, যে ডিফারেন্ট টাইপস অফ কারেন্ট ইন পোলারোগ্রাফি। আমরা আলোচনা করেছি, বেশ কিছু কারেন্ট আলোচনা করছি, কন্ডেন্সার কারেন্ট, ফ্যারাডেস কারেন্ট, রেসিডিউ কারেন্ট, ডিফিউশন কারেন্ট। এখন আরেকটি কারেন্ট রয়ে গেছে, সেটা হচ্ছে লিমিটিং কারেন্ট। লিমিটিং কারেন্ট কোনটাকে আমরা বলবো? একটি নির্দিষ্ট মানের পটেনশিয়াল অতিক্রম করার পরে বিদ্যুৎ প্রবাহ একটি স্থির মানে পৌঁছে যায়। এই স্থির মানের বিদ্যুৎকেই প্রান্তিক কারেন্ট বলা হয়ে থাকে। অবশ্যই আমি তোমাদেরকে লেখচিত্রের মধ্যে দেখিয়েছি গত ভিডিওতে। এখন তোমরা লিমিটিং কারেন্টের সংজ্ঞাটি আমরা দিচ্ছি তোমাদেরকে, অবশ্যই তোমরা ধরতে পেরেছো লিমিটিং কারেন্ট কোনটাকে আমরা বলবো। এখন লিমিটিং কারেন্ট আলোচনা করার পরে এখন আমরা তোমাদেরকে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের যে হাফ ওয়েভ পটেনশিয়াল, অর্থাৎ অর্ধ তরঙ্গ যে পটেনশিয়াল আছে, এই অর্ধ তরঙ্গের পটেনশিয়াল এর একটি সমীকরণ আমরা প্রতিষ্ঠা করব। চলো সমীকরণটি প্রতিষ্ঠা করার জন্য আমরা এগিয়ে যাই। প্রথমে পোলারোগ্রাফি, যে মাইক্রো ইলেকট্রোডে যে বিক্রিয়াটি সংঘটিত হয় সেটার সাথে এটা অবশ্যই পোলারোগ্রাফির এই বিক্রিয়ার সাথে এটা সম্পর্কিত। অ্যানোড এবং ক্যাথোডে যথাক্রমে কি গঠিত হয়? জারণ ও বিজারণ ক্রিয়া সংঘটিত হয়। ক্যাথোডে জারক পদার্থ বিজারিত হওয়ার সময় তোমরা জানো যে ইলেকট্রন এখানে মুক্ত হয়। বিজারিত হওয়ার সময়, হ্যাঁ, জারক পদার্থ বিজারিত হওয়ার সময় ইলেকট্রন সমূহ ক্যাথোড ত্যাগ করে এবং দ্রবণে বিক্রিয়া করে সমতুল্য পরিমাণ বিজারক পদার্থ উৎপন্ন হয়। একইভাবে অ্যানোডে বিজারক পদার্থ জারিত হওয়ার সময় দ্রবণ হতে অ্যানোডে ইলেকট্রন প্রবেশ করে এবং সমতুল্য পরিমাণ জারক পদার্থ কিন্তু এখানে উৎপন্ন হয়ে থাকে। দ্রবণে কোনো মুক্ত ইলেকট্রন যেহেতু থাকতে পারে না, কাজেই তোমরা জানো যে জারণ বিজারণ একই সাথে সংঘটিত হয়ে থাকে। বিজারণের সময় জারণ কি অবশ্যই
ঘটে থাকে। এখানে আমি একটি বিক্রিয়া দেখেছি, জারক, যার ইংরেজি হচ্ছে অক্সিডেন্ট, n সংখ্যক ইলেকট্রন সে গ্রহণ করেছে এবং বিজারক পদার্থ উৎপন্ন করেছে, রিডাক্টেন্ট উৎপন্ন করেছে। সো এটাকে আরো একটু সংক্ষেপে যদি লিখি, দেখো এটা হচ্ছে অক্সিডেন্ট, এটা হচ্ছে আমার অক্সিডেন্ট। আমি একটু কলমটা নিয়ে নিচ্ছি, একটু প্লিজ ওয়েট করো। ওকে, এটা হচ্ছে আমার জারক পদার্থ এবং এটা হচ্ছে বিজারক পদার্থ। এদের দুইজনের মাঝখানে একটা রিভার্সিবল চিহ্ন আছে এবং দেখো জাস্ট খালি ইলেকট্রন সংখ্যার পার্থক্য। সেই ইলেকট্রন গ্রহণ করলেই এটাতে পরিণত হচ্ছে, আবার সেই ইলেকট্রন ত্যাগ করলেই ওটাতে পরিণত হচ্ছে। এই আসা যাওয়ার মধ্যে উভমুখী চিহ্ন দেওয়া আছে। জারক এবং বিজারকের মধ্যে n সংখ্যক ইলেকট্রনের পার্থক্য রয়ে গেছে, পরন্ত পারদ বিন্দু ক্যাথোডের যে বিভব সৃষ্টি হয় এই ইলেকট্রন আসা যাওয়ার ফলে, সেটাকে আমরা এই সমীকরণের মাধ্যমে উপস্থাপন করতে পারি। E সমান E নট প্লাস RT বাই NF লন অ্যাক্টিভিটি অফ অক্সিডেন্ট বাই অ্যাক্টিভিটি অফ রিডাক্টেন্ট। এটাকে 1 নম্বর সমীকরণ আমরা দিয়েছি। এবং দেখো এই অ্যাক্টিভিটির পরিবর্তে আমরা ঘনমাত্রা ব্যবহার করতে পারি। আমি ঘনমাত্রা ব্যবহার করে 2 নম্বর সমীকরণটি আমি লিখেছি। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। আমরা এই সমীকরণটি প্রতিষ্ঠা করার জন্য আমরা যাচ্ছি। তরঙ্গের যে বিন্দুতে প্রবাহ I দ্রবণ হতে ইলেকট্রোড গাত্রে জারকের ব্যাপন হারের দ্বারা নির্ধারিত হবে, যা আবার তোমার দ্রবণ এবং তড়িৎ ধারের পৃষ্ঠদেশে জারকের ঘনমাত্রার পার্থক্যের উপরে নির্ভর করে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা সমীকরণ আনতে পেরেছি যে আমাদের যে বিদ্যুৎ প্রবাহ, এই বিদ্যুৎ প্রবাহ I আমাদের যে জারক পদার্থ আছে, এই জারক পদার্থের দুটি জারকের ঘনমাত্রার পার্থক্য হিসাবে আমরা লিখেছি। একটা হচ্ছে তোমার যখন জিরো বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তখন, এবং অন্য সময়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এই দুই অবস্থায় জারকের ঘনমাত্রার পার্থক্যের সমানুপাতিক হচ্ছে আমাদের এই I, এবং এটা একটা ধ্রুবক আমরা এখানে ব্যবহার করেছি। কে একটি সমানুপাতিক ধ্রুবক। যখন অক্সিডেন্ট কনসেন্ট্রেশন অফ অক্সিডেন্ট এট জিরো কারেন্ট, এটাকে যদি আমরা জিরো মনে করি, তখন কিন্তু আমি এইটাকে বাদ দিয়ে আমি শুধু I সমান লিখতে পারি এইটা। হ্যাঁ, তখন আমি সমীকরণটি লিখেছি, দেখো তখন এটাকে আমরা বলতেছি ডিফিউশন কারেন্ট। হ্যাঁ, I সমান অক্সিডেন্ট কনসেন্ট্রেশন অফ অক্সিডেন্ট এর সাথে এই যে এই পুরো রাশিটাকে আমি কিন্তু তখন শুধু I ধরতে পারি, এবং এই অবস্থায় যে কারেন্ট সেটা কিন্তু আমাদের ডিফিউশন কারেন্ট। তো চলো ডিফিউশন কারেন্ট I সমান ID আমরা লিখে নিলাম। এখন আমি যদি এই যে সমীকরণে এনে I সমান ID যদি বসিয়ে দেই, তাহলে আমি এখান থেকে পেয়ে যেতে পারি তোমার অক্সিডেন্ট এট জিরো কারেন্ট অবস্থায় তার যে ঘনমাত্রা থাকে সেই মানটা আমি এখানে 3 নং সমীকরণ দ্বারা প্রকাশ করেছি। যদি বিজারক পানিতে দ্রবীভূত হয় এবং দ্রবণ প্রথম হতে উপস্থিত না থাকে, তবে তা ইলেকট্রোড গাত্র হতে দ্রবণে ব্যাপিত হবে। I এর যে কোনো মানের জন্য তড়িৎদ্বার গাত্রে বিজারকের ঘনমাত্রা, এই যে রিডাক্টেন্ট কনসেন্ট্রেশন এট জিরো কারেন্ট, তড়িৎদ্বার গাত্র হতে বিজারকের দ্রবণে ব্যাপনের সমানুপাতিক হবে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু তোমার একটা সমীকরণ লিখতে পারি, যে প্রবাহিত কারেন্ট সেটা হচ্ছে তোমার রিডাক্টেন্টের কনসেন্ট্রেশন এট জিরো কারেন্ট, এবং একটা ধ্রুবক আমরা এখানে ব্যবহার করেছি, এবং সেটা হচ্ছে K প্রাইম। সো I সমান K প্রাইম রিডাক্টেন্ট জিরো অবস্থায় আমরা লিখেছি। এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিয়েছি, এবং 3 নম্বর এবং 4 নং সমীকরণ থেকে যদি এই মানগুলোকে আমরা 2 নং সমীকরণে প্লেস করি, তাহলে দেখো আমরা এই রকম একটি সমীকরণ আমরা পেয়ে যাই। E সমান E নট মাইনাস RT বাই NF লন K বাই K প্রাইম প্লাস RT বাই NF লন ID মাইনাস I বাই I। এই সমীকরণটিকে আমরা এখন কি করব, এই যে রাশিটুকু আছে এই রাশিটুকুকে আমরা ধরে নিব E নট ড্যাশ, আমরা ধরে নিয়ে নতুন একটি সমীকরণ আমরা পাচ্ছি, লক্ষ্য করো। E সমান E নট ড্যাশ প্লাস RT NF বাই লন ID মাইনাস I বাই I। এইটা 5 নম্বর সমীকরণ। এখানে আমরা ধরেছি কি E নট ড্যাশ ইকুয়াল আমরা পেয়েছি E নট মাইনাস RT বাই লন K বাই KF, এটা আমরা ধরে নিয়েছি। সো যখন তোমার I সমান ID হাফ, তখন কিন্তু E সমান E হাফ হবে। এই অবস্থায় আমরা যদি মানগুলো এখানে প্লেস করি, তাহলে আমরা একটা সমীকরণ পাবো E হাফ সমান হচ্ছে E নট হাফ, এবং এইটা দেখো তখন কিন্তু জিরো হয়ে যাচ্ছে। এই অবস্থা এই পুরো রাশিটাই জিরো হয়ে যাচ্ছে। এই পুরো রাশিটা জিরো হয়ে গেলে
ই হাফ সমান আমরা পাচ্ছি ই নট ড্যাশ। লক্ষ্য করে এই সমীকরণ থেকে আমরা একটা ডিসিশন নিতে পারি যে এই যে আমাদের যে ই নটের মান যেটা ছিল এইটার মানটা হচ্ছে আমাদের এই মুহূর্তে কি ই হাফ। সো 5 নং সমীকরণ হতে আমরা বসায় এই ই নট ড্যাশের জায়গায় ই হাফের যদি আমরা বসিয়ে দিই তাহলে ই হাফ ইকুয়াল আমরা পাচ্ছি ই সমান পাচ্ছি ই হাফ প্লাস আরটি এন এফ লন আইডি মাইনাস আই বাই আই। এটা 6 নম্বর সমীকরণ দিয়ে আমরা চিহ্নিত করেছি। এখন এই সমীকরণটিকে আমরা কি বলতেছি? পোলারোগ্রাফির তরঙ্গের সমীকরণ। এটা হচ্ছে পোলারোগ্রাফির তরঙ্গের পটেনশিয়াল, এটাকে আমরা বলতেছি হাফ পটেনশিয়াল, হাফ ওয়েভ পটেনশিয়াল বলতেছি। এখন মাইক্রো ইলেকট্রোডের বিভব ই এর বিপরীতে যদি আমরা এই রাশিটাকে প্লট করি তাহলে যে সরল রেখাটি আমরা পাই সেই সরল রেখার ডাল হতে কয়টা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে এই যে এন এর মানটা আমরা ডাল হতে নির্ণয় করতে পারবো। এবং এই সমীকরণের যে ইন্টারসেপ্ট হবে, ছেদক হবে, এই ছেদকের মান থেকে আমরা কিন্তু এটার মানটা অর্ধ পটেনশিয়ালের মানটা আমরা নির্ণয় করে নিতে পারি। সো শিক্ষার্থীবৃন্দ, দিস ইজ দ্য ইকুয়েশন ফর দি হাফ ওয়েভ পটেনশিয়াল। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে আমি এই লেখচিত্রটি অঙ্কন করেছি। এদিকে আমি আমাদের যে পরন্ত পারদ বিন্দু যে ইলেকট্রোড আছে তার পটেনশিয়ালকে এখানে বসিয়েছি এবং আমাদের লন আইডি মাইনাস আই বাই আই এটাকে আমি এক্সকে বসিয়েছি। ফলে যে লেখচিত্রটি আমি পেয়েছি এই লেখচিত্রের স্লোপ হচ্ছে আরটি বাই এনএফ। এটার নির্দিষ্ট ভ্যালু আছে, আর এর নির্দিষ্ট ভ্যালু আছে, তাপমাত্রা ফিক্স থাকে, শুধুমাত্র এন এর মানটাই আমরা এই স্লোপ থেকে নির্ণয় করতে পারবো। দ্যাট ইজ দ্য নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার আমরা এই স্লোপের মান থেকে পেয়ে যাব। এন্ড দি ইন্টারসেপ্ট এই যে এখান থেকে এই রাশিটুকু থেকে আমি কিন্তু হাফ ওয়েভ পটেনশিয়াল আমি নির্ণয় করে ফেলতে পারবো। সো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে যে কোর্সটি আমরা সম্পন্ন করেছি, অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রির পুরো কোর্সটি আমি তোমাদের সাথে আলোচনা করেছি। আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, সারা বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য এমন সুযোগ করে দেওয়ায় যাতে ছাত্রছাত্রীরা তাদের পড়ালেখা চালিয়ে যেতে পারে, লেখাপড়াটা যেন তারা চালিয়ে যেতে পারে। এই উদ্যোগ গ্রহণ করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি আমার আজকের লেকচার আমি এখানে শেষ করছি। ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা অবশ্যই ভালো থাকবা, সাবধানে থাকবা, আমার জন্য অবশ্যই দোয়া করবা। সবাই সুস্থ থাকো, সেই প্রত্যাশায় আজকে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।